জয়রাম বন্ধুরা, আমি শ্রী রোহিণী কুমার মজুমদারের রচিত শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনীর ওপরে একটা গল্প আপনাদের শোনাবো। একবার মনমোহন সিংয়ে শ্রী নীলচন্দ্র দত্তের বাড়িতে রোহিণীবাবু ঠাকুরকে নিয়ে 1 মাসের জন্য ছিলেন। ওই 1 মাসে ঠাকুরের কাছের থেকে প্রচুর লোকে নাম নিয়েছে। আর তখন এমন অবস্থা, ঠাকুরকে ছেড়ে রোহিণীবাবুর নড়াচড়ার কোনো উপায় ছিল না। এখান থেকে সেখানে একটু নড়তে গেলেই ঠাকুরের কাছে অনুমতি নিয়ে যেতে হতো রোহিণীবাবুকে। সেবার কি হয়েছে, নেত্রকোনা থেকে একজন হোমিওপ্যাথি ডাক্তার ঠাকুরের কাছ থেকে নাম নেবেন। দুর্ভাগ্যবশত ওই ডাক্তারের নাম রোহিণীবাবুর এখন আর মনে ছিল না। যখন উনি এই গল্পটা লিখছিলেন তখন আর মনে নেই। কারণ হচ্ছে তখনই যা দেখা হয়েছিল, তখনই নাম নেওয়ার সময় যা দেখা হয়েছিল, তারপরে আর কোনোদিনও খুব সম্ভবত ওনার সাথে দেখা হয়নি বলে রোহিণীবাবুর ওনার নামটা মনে নেই। তো সেদিনকে নাম নেওয়ার পরে নির্মলচন্দ্র দত্তের বাড়িতে উনি রাত্রিবেলা থেকেও গেছিলেন, যেহেতু খুব রাত হয়ে গেছে। সেই জন্য ডাক্তারবাবু সেদিনকে রাত্রিবেলা তো নির্মলচন্দ্র দত্তের বাড়িতেই থেকে গেলেন। সেদিনকে আবার রাত্রিবেলা ঠাকুরের খুব বাতের ব্যথা শুরু হয়েছে। উনি এতটাই বাতের ব্যথা হচ্ছিলেন, উনি খুব কষ্টে খুব চিৎকার চেঁচামেচি করছিলেন। যাই হোক, ঠাকুরের এই বাতের ব্যথা তো কোনো উপশম কখনোই হয় না। তখন রোহিণীবাবু আর অন্য যারা ছিলেন, গুরু ভ্রাতারা অন্য যারা ছিলেন, ওনারা হেল্পলেস তো ফিল করছিলেনই, কিন্তু তার সাথে ওনারা পায়ে তেল মালিশ করে দিচ্ছিলেন। তাই এই মুহূর্তে যিনি হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন ওখানে, উনি এসে রোহিণীবাবুর কাছে রিকোয়েস্ট করলেন যে উনি যাতে ঠাকুরের কাছ থেকে পারমিশন নিয়ে আসেন। তাহলে পারমিশন পেলে তাহলে ডাক্তারবাবু ওনার কাছে ব্যথার ওষুধ আছে, ঠাকুরকে দিলে দেখতে পারে, ঠাকুরের যদি তাতে কিছু আরাম হয়। তো রোহিণীবাবু তো বলেছে, হ্যাঁ আনো, কোনো অসুবিধা নেই। তো যেই উনি আনতে যাবেন, তো ঠাকুর বললেন, ডাক্তারবাবু আর কি আনবে, রাস্তা ছাড়া তো আর কোনো ওষুধ নেই হোমিওপ্যাথিকে, জোরদার কোনো ব্যথার ওষুধ নেই যেটা আমাকে খাওয়ালে সেটা উপকার দেবে। কিন্তু রোহিণীবাবু, আপনি বলে দিন ডাক্তারবাবুকে যে এই রাজদশটা খেলে কিন্তু কোনো কোনো উপকার হবে না। তো রোহিণীবাবু তখন বললেন, তাহলে আপনি বলে। তখন ডাক্তারবাবু এই কথাটা শুনে তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তো আর জিজ্ঞাসা করলেন না, রোহিণীবাবুকে বললেন যে তাহলে আমি তো রাজদশই আনতে যাচ্ছিলাম, এখন যদি রাজদশে কোনো কাজ না হয়, তাহলে ঠাকুরকে আমি কীভাবে সেবা করব যাতে ওনার পায়ে ব্যথাটা একটু আরাম পায়। তো তখন রোহিণীবাবু বললেন, ওনাকে নিয়ে ঠাকুরের কাছে গেলেন, গিয়ে বললেন, তাহলে আপনি ওষুধের নামটা বলে দিন। ডাক্তারবাবু তাহলে ওনার কাছে ওই ওষুধটাই নিয়ে আসবে। তখন ঠাকুর রোহিণীবাবুকে ওই ওষুধের নামটাও বলে দিল। তখন রোহিণীবাবু ডাক্তারবাবুকে ওষুধের নামটা বলাতে ডাক্তারবাবু সেই ওষুধটাই নিয়ে আসেন। আর ওটা সত্যি ওটা খাওয়ানোতে ঠাকুরের পা ব্যথাটা সেরে যায়, উনি সুস্থ হয়ে ওঠেন। তারপরে তো যাই হোক, শেষ রাতে তখন ঠাকুর শুয়ে রয়েছেন। তখন উনি ডাক্তারবাবু ও তার ফ্যামিলি নিয়ে এসেছিলেন, সবাই ঠাকুরের কাছে বসে সে ঠাকুরের গান গাইছিলেন। তার সাথে গলা মিলিয়ে রোহিণীবাবুও গান গাইছিলেন। তাতে ঠাকুর বললেন যে কে গান গাইছে, রোহিণীবাবুর গলা মনে হলো না। তখন সবাই বললো যে হ্যাঁ, রোহিণীবাবুও গান গাইছে। তখন ঠাকুর বললেন, যার গান গাওয়ার কথা তার গান গাওয়ার কোনো হুঁশ নেই, আর যার গান গাওয়ার কথা নেই সে বসে গান গাইছে। এই কথাটা শুনে রোহিণীবাবু খুব লজ্জা লাগলেন, আর উনি ওখান থেকে পালিয়ে গেলেন সেই মুহূর্তের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ওষুধটা
নাম হোমিওপ্যাথিক ওষুধটার নাম যেটা ঠাকুরের খেয়ে উপকার হয়েছিল সেটা ওই মুহূর্তে রোহিণীবাবুর মনে ছিল না। আর উনি যে ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিয়ে নামটা লিখবে, কিন্তু ডাক্তারবাবুর সম্বন্ধে আর কিছুই মনে নেই ওনার। সেই জন্য উনি এই ওষুধটার ব্যাপারে আর কিছুই বলতে পারবেন না। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন। আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করবেন, ওখানেও নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজ গুণে ক্ষমা করে দেবেন, আর কমেন্টসে জানিয়ে দেবেন আমি কী করে এটাকে শুধরাবো। জয় মা।